নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আরও একবার একটি গ্রাম বাংলার ভূতের গল্পে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনি শুনতে চলেছেন লেখিকা অদ্রিজা ভট্টাচার্য বিরচিত গ্রাম বাংলার ভূতের গল্প মুখুজ্জে গিন্নি। তবে গল্পে প্রবেশ করার আগে জানিয়ে রাখি, আমাদের গত এপিসোডে যারা যারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন তাদের নাম আজকের গল্পের শেষে ঘোষণা করা হবে। এবং বরাবরের মতো আজও কিন্তু গল্পের মধ্যে থেকে থাকছে একটি বিশেষ প্রশ্ন, যেই প্রশ্নের সঠিক উত্তর আপনারা জানেন আপনাদের নামের সঙ্গে গল্পের কমেন্ট সেকশনে লিখতে হবে। আর আপনাদের মধ্যে থেকে বাছাই করা কয়েকটি নাম আমি আবার আগামী এপিসোডে ঘোষণা করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্পের পোস্টারটি ডিজাইন করেছে চিত্রায়ন। শুরু হচ্ছে লেখিকা অদ্রিজা ভট্টাচার্য বিরচিত গ্রাম বাংলার ভূতের গল্প মুখুজ্জে গিন্নি। সময়টা সন্ধ্যা গড়িয়ে রাতের দিকে অগ্রসর হওয়ার। আবছা আলো আর আঁধারিতে ভিজে রয়েছে ঘরের দেয়াল। বাইরে জানালা দিয়ে উঁকি দিচ্ছে বটগাছের নিঃশব্দ ছায়া। ঘরের কোণে রাখা হ্যারিকেনের টিমটিমে আলো এক অদ্ভুত ছায়া আর আলোয় ঢেকে রেখেছে পুরনো কাঠের মেঝে। অজয় চুপচাপ বসেছিল কাঠের চৌকির এক প্রান্তে। তার দৃষ্টি গিয়ে ঠেকেছিল সামনের সেই বৃদ্ধ ভদ্রলোকের মুখে। লোকটির নাম বিপ্রদাস রায়চৌধুরী। পাথরের মতো কঠিন মুখ, ধূসর ধূম্র দাড়ি, চোখ দুটি যেন কুয়াশার আড়ালে ঢাকা কোনো প্রাচীন স্মৃতির তলদেশ থেকে উঁকি দিচ্ছে। তিনি হঠাৎই থমথমে গলায় বললেন, পোড়া বউ। পোড়া বউ? পোড়া বউ মানে ঠিক কি বলতে চাইছেন? বুঝতে পারলাম না। অজয় কুঁচকে গেল। বিপ্রদাসের ঠোঁটের কোণে কাঁপুনি খেল, চোখ যেন আরো ম্লান হয়ে এলো। ভীষণ মর্মান্তিক এবং ভয়ঙ্কর এক ঘটনা। তোমার কি শোনার সাহস আছে? নিশ্চয়ই, তবে সাহসের থেকে কৌতূহলটা যেন বেশি কাজ করছে। বৃদ্ধ কিছু না বলে জানালার বাইরে তাকিয়ে থাকল। বাইরে শিমুল গাছের পাতারা হাওয়ায় দুলছে। সে নিস্তব্ধ মুহূর্তে যেন অতীতের কোনো দীর্ঘশ্বাস এসে ঘরে ঢুকে পড়ল। তিনি দীর্ঘক্ষণ চুপ থেকে যেন মন দিয়ে একটা কুঠুরি খুলে দিচ্ছিলেন মনে, যেখানে বন্দী ছিল পোড়া বউয়ের সেই ঘটনা। তবে এই গল্পে ডুবে যাওয়ার আগে অজয়ের কিছু পরিচয় না দিলে অন্যায় হবে। অজয় রুদ্র, বয়স ২৬ বছর, পেশায় রেজিস্ট্রেশন কনসালট্যান্ট। ২০০০ সালের শুরুতে এই কাজ বড় শহরগুলিতে জনপ্রিয় হয়ে উঠেছিল। সরকারি জমির দলিল, মিউটেশন, পাসবুক আপডেট, ইমারত নির্মাণের অনুমতি এইসব নিয়েই ঘুরে বেড়াতে হতো তাকে। কখনো বর্ধমান, কখনো নলহাটি, আবার কখনো নদিয়া বা মালদার কোনো প্রত্যন্ত গ্রাম। তার জীবনে এক করুণ অধ্যায় ছিল, যা হয়তো তাকে একটু বেশি পরিণত করে তুলেছিল। অসুস্থ বাবা, যিনি স্ট্রোকে পক্ষাঘাতগ্রস্ত, এবং ঘরে একমাত্র মা, যিনি বাবার সেবায় সদা নিয়োজিত। সংসারের চাপ, শহরের ব্যয়বহুল চিকিৎসা আর নিজের ক্যারিয়ার, সব মিলিয়ে অজয়ের মাথার উপর দায়িত্বের পাহাড়। এইসব নিয়েই সে চলেছিল এক সফরে দেবতলা নামে একটি গ্রামে, যেখানে নতুন একটি ল্যান্ড রেজিস্ট্রেশনের কাজ এসেছিল। কিন্তু যাত্রাপথ অতটা সহজ ছিল না। ট্রেনে করে পৌঁছানোর সময় হঠাৎই একটি দুর্ঘটনা ঘটে যায় রেল লাইনের উপর। একটি মালগাড়ি লাইনচ্যুত হয়েছে ঠিক তার সামনেই, ফলে যোগাযোগ বিচ্ছিন্ন। সময় অনেকটা গড়িয়ে গেছে। ট্রেন দাঁড়িয়ে রয়েছে মাঝপথে। যেখানে অজয় নেমেছে সেই ছোট্ট স্টেশনটির নাম হাতিহারা। একদম নির্জন, পেছনে ধুধু মাঠের প্রান্তর, একদিকে ধানক্ষেত আর দূরে শালবনের অন্ধকার। এই অজানা পরিস্থিতিতে সে পরিচিত হয় বিপ্রদাস রায়চৌধুরীর সঙ্গে, এক আশ্চর্য বৃদ্ধ, যিনি বললেন, এই স্টেশনেই আমি নামি, বাড়ি বেশি দূরে না। চেনা নেই জানা নেই, কিন্তু তোমার চোখে একটা চিন্তা দেখলাম। ইচ্ছে হলে রাতটা আমার বাড়িতে কাটিয়ে যেতে পারো, সকালে লাইন পরিষ্কার হলে ট্রেন ধরে চলে যাবে।
অজয় একটু দ্বিধাগ্রস্ত হলেও সম্মতি জানালো। চারপাশে চোর ডাকাতের আতঙ্ক, নির্জনতা, তার চেয়ে একটা আশ্রয় ভালো। এমনিতেও ট্রেনটার মধ্যে বেশি যাত্রী নেই। ভদ্রলোকের বাড়িটি যেন সরাসরি কোনো পুরনো অলৌকিক কাহিনীর পাতা থেকে উঠে এসেছে। বিশাল কাঠের ফটক, লোহার গ্রিল ধরা জানালা, জং ধরা রেলিং আর উঠোনে উঁচু পাথরের বেদি। অজয় যখন ভিতরে পা রাখল, প্রথমেই চোখে পড়ল লাল আলতার পায়ের ছাপ, যেগুলি চলে গেছে ঘরের ভিতর পর্যন্ত। কিন্তু একটাই দ্বিধা, ওটা কি আলতা নাকি রক্ত? ঘরের মধ্যে একটা গন্ধ, পুরনো কাপড়, চুন পাথরের দেওয়াল, কাঠের আলমারি আর তীব্র ধূপের গন্ধ মেশানো। তাতে মিলেমিশে যেন একটা ঘোর তৈরি করে ফেলে। অজয়ের মনে হলো এই বাড়ির দেওয়ালগুলো যেন তাকে কিছু বলতে চাইছে। তার শরীরের ভেতর দিয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল। আর ঠিক তখনই বৃদ্ধের কণ্ঠ ভেসে এলো, আমার সঙ্গে সঙ্গে থাকুন। এ বাড়িতে এমনি কোনো ভয় নেই, তবে একা ঘরের বাইরে রাতে বেরোবেন না। কথাটা শুনে যেন ভয়ের মাত্রা আরো কয়েক স্তর বেশি করে চেপে গেল অজয়ের বুকে। কেন? কি আছে ওই বাড়িতে? অজয় স্বাভাবিকভাবে জানতে চাইল। বিপ্রদাসবাবু হালকা হেসে বললেন, না না, তেমন কিছু না। আমি একা থাকি তো, এত বড় বাড়িতে প্রথম প্রথম আপনারও কেমন যেন একটু লাগতে পারে, কিন্তু কিছু নয়, কেবল পুরনো বাড়ির অচেনা অভ্যেস। বিশ্বাস রাখুন, কোনো বিপদ হবে না। দরজা ভোঁতা শব্দে খোলা মাত্র এক পশলা স্যাঁতস্যাঁতে বাতাস অজয়ের মুখে এসে লাগল। এই বাতাসের মধ্যে কেবল ঠান্ডা ছিল না, একটা গন্ধ, পুরনো বদ্ধ সাদা সিল্কে মোড়া অজানা অতীতের মতো। এই বাড়িটা যেন এক দীর্ঘ রোগভোগের স্মৃতি বহন করে চলেছে। ইট চুনে গাঁথা অট্টালিকাটি ছিল এককালের ঐতিহ্য। এখন তার শরীরে ছোপ ছোপ স্যাঁতস্যাঁতে দাগ, ছাদের কোণে ঝুলের কেল্লা আর কাঠের দরজায় ঘুণ খাওয়া দাগ কালের নির্মমতা জানান দিচ্ছে। বিপ্রদাস রায়চৌধুরী সামনে পথ দেখিয়ে বললেন, এইদিকে আসুন। দোতলার দিকে ওঠা ঘুরপথ পেরিয়ে তারা প্রবেশ করল একটা মাঝারি আকৃতির বৈঠকখানায়। ঘরের সামনে একটি প্রশস্ত জানালা, যেখানে ছাঁচ কাটা কাঠের গারদ। জানালার ঠিক উল্টো দিকে, অর্থাৎ ঘরের পিছনের দেওয়ালে ছিল আরেকটি পুরনো দরজা, তাতে পিতলের হাতল। সেটি স্নানঘরের দিকেই যায়। এক ধরনের অদ্ভুত ভারসাম্যে দাঁড়িয়েছিল ঘরটি। একদিকে আলো আর একদিকে অন্ধকার। ঘরের ঠিক মাঝখানে পাতলা কাঠের টেবিল, আর তার চারপাশে জীর্ণ গদি দেওয়া দুটি চেয়ার। বসার পর বিপ্রদাসবাবু হাতে করে নিয়ে এলেন একটা ট্রে। সেখানে কাঁসার প্লেটে কিছু মুড়ি, নারকেল নাড়ু আর একটি কাঁচের কাপে ধোঁয়া ওঠা লালচে চা। অজয় চায়ে চুমুক দিল। চায়ের স্বাদে কি যেন ছিল। সেই চা চুমুক দিতে দিতে ঘরের আশেপাশে চোখ বুলিয়ে নিচ্ছিল। আর হঠাৎ করেই ঘাড় বরাবর যেন একটা হিমেল স্রোত বয়ে গেল। তার ত্বকের নিচে যেন শিরাগুলো জমে উঠল ঠান্ডা রক্তে। টেবিলের ওপরে হাতের কাপ কেঁপে উঠল সামান্য। ঠিক বিপ্রদাস বাবুর কাঁধ বরাবর পেছনের স্নানঘরের দরজার ফাঁক গলে সে দেখতে পেল কিছু একটা। ধীরে ধীরে সেখানে ফুটে উঠল কয়েকটি লিকলিকে কুচকুচে কালো আঙুল। সেই আঙুলগুলো দরজার কাঠে রাখা।
আলতোভাবে, কিন্তু সেই আলতো স্পর্শেই যেন ঘরের হাওয়ায় বিষাক্ত কুয়াশা মিশে গেল। প্রতিটি আঙুলে ছিল লম্বা কাঁচের মতো ঝকঝকে নখ। ঠিক কবজির কাছে হালকা করে দেখা যাচ্ছিল লাল শাঁখা আর সাদা পলা, আর তাতে ধরা ছিল কিঞ্চিত গাঢ় খয়েরি রঙের মেহেন্দি। মেহেন্দির রংটা সাধারণ নয়, চোখে পড়ার মতো গাঢ়, যেন দগ্ধ মাংসের উপর রং মেখে কেউ ক্ষতটা লুকিয়েছে। অজয়ের দৃষ্টিপথ এক দৃষ্টিতে আটকে গেল সেই ফাঁকের দিকে। হঠাৎই দরজার অন্ধকারে অতল গহ্বর থেকে একজোড়া চোখ ফুটে উঠল। না, সাধারণ চোখ নয়, সাদা, দুধ সাদা পাথরের মতো গলানো চুনের মতো একটা চোখ। চোখের মনি ছিল না, ছিল না কোনো দৃষ্টিরেখা, তবু যেন সোজাসুজি তাকিয়ে আছে অজয়ের দিকেই। তার সঙ্গে সঙ্গে দরজার ফাঁক থেকে দেখা গেল একটি মুখ। না, তা মুখ বলা যায় না, গালের একটা পাশ পুড়ে গেছে, পচে বেরিয়ে এসেছে গালের হাড়, দাঁতের শিকড়। সেই দাঁত ভাঙা, কালচে, আর তার মাঝখানে লেগে থাকা কিছু দাগ। ঠোঁট নেই, আর চোয়ালের এক পাশ ঢলে পড়েছে। তবু সেই মুখটায় যেন ছিল একটা নিষ্ঠুর হাসি, একটা নিঃশব্দ ব্যঙ্গ। আর তখনই ছমছম করে একটা নুপুরের শব্দ। অতল দরজার ওপার থেকে সেই শব্দটা শুরু হলো, প্রথমে মৃদু, তারপর তীব্র, তারপর ধীরে ধীরে আবার হারিয়ে গেল এক অনন্ত শূন্যতায়। ঘরের ভিতর ছড়িয়ে পড়ল এক পচা রক্তের গন্ধ, যার সঙ্গে মিশেছিল মরা ফুল আর পুরনো পচে যাওয়া পাতার গন্ধ। পৈশাচিক, গা গুলিয়ে ওঠার মতো। অজয় দম বন্ধ হওয়ার মতো অনুভব করল। চোখ বড় বড় করে তাকিয়ে রইল সেই দরজার দিকে। সে ঢকঢক করে গিলে নিল গ্লাসের ঠান্ডা জল। মুখের শব্দ ফিরে এলো না, গলা যেন কেটে গেছে। তবু সে বলল, কেউ ছিল ওখানে বিপ্রদাস বাবু? আপনি দেখলেন না? ওই দরজার ফাঁক দিয়ে আমি ওর মুখ দেখেছি। এমন বিভৎস মুখাবয়ব আমি জীবনে দেখিনি। কে ছিল? হ্যাঁ, বলুন বিপ্রবাবু, কে ছিল? বিপ্রদাস রায়চৌধুরী কিছু বললেন না। একটানা কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন। তার চোখ যেন অন্ধকারে ডুবে গেল। মুখে গভীর বিষণ্ণতা। নিঃশ্বাস ফুসফুস ভেদ করে বেরিয়ে এলো ধীরে। তারপর হঠাৎ ঠোঁট নাড়লেন তিনি। শব্দ এলো একেবারে শ্বাসের গা ঘেঁষে, যেন দীর্ঘশ্বাসে লুকিয়েছিল নামটি, পোড়াবো। ঘরের চারপাশটা যেন থেমে গেল এক নিমেষে। সেদিন এই পোড়া বউ সম্পর্কে যেটুকু তথ্য অজয়কে বিপ্রদাস বাবু দিয়েছিলেন, তা ঠিক এই রকম। সেই রাতটা ঠিক যেন ঘন কালো কালি ছড়িয়ে দিয়েছিল আকাশের গায়ে। আকাশের চাঁদ মেঘের আড়ালে ঢেকে আছে বহুক্ষণ, আর দূর থেকে শোনা যাচ্ছে মণ্ডপের ঢাকের ঝিমঝিমা আওয়াজ। চারপাশে পলাশ, শাল, বেলগাছে ঘেরা এই গ্রামটার বাইরে জঙ্গলে ঘেরা একটা পুরনো কুঁড়ে ঘরের ছাউনির নিচে গম গম করে চলছে এক জুয়ার আসর। হ্যারিকেনের নিভু আলোয় এক ঝাঁক লোক বসে আছে মাদুর পেতে। সেই সময় বাংলা গ্রামীণ জুয়ার মধ্যে যেসব খেলা চলত, সেগুলোর নাম এখনো কানে ভেসে আসে। গোটাপাতা, চাটি, 7-8, জমি বিনিময়, রুমাল চুরি,
এখানেও চলছিল 7-8। দুটো তাস তুলে যোগফল 7 বা 8 করতে পারলে সে জিতবে, আর না হলে সর্বনাশ। সেই আসরে ছিল 5-6 জন লোক। একদিকে আধা মাতাল, অন্যদিকে উত্তেজনার হিংস্র দৃষ্টিতে চকচক করা লোকজন, আর তার মাঝখানে বসেছিলেন মুখুজ্জে মশাই, রাখাল মুখার্জি। একসময় গ্রামের একজন জমিদার সুলভ মানুষ ছিলেন। আজ সেই স্ত্রী গেছে বহুদিন। পাশেই বসেছিল তার মাত্র 12 বছরের ছেলে বিবেকানন্দ। আর কতক্ষণ বাবা? ঠাকুর দেখতে যাব না? এই তো বাবু, শেষ খেলাটা খেলেই উঠি। তার কণ্ঠস্বরে ছিল নেশা, ক্লান্তি আর এক প্রকার তীব্র হতাশার ছাপ। পাশ থেকে এক চোরা গলায় কৌতুক ভরা কণ্ঠে কেউ বলল, হ্যাঁ রে রাখাল, আজ তো হেরে হেরে খালি হলি একেবারে। এবার কি নিজের দেউল বাড়ি বা জমিটাও খেলায় লাগাবি নাকি? চৌধুরী বাবু বললেন, দেখ, তবে এই খেলাটাই শেষ। তুই যদি হেরে যাস তাহলে তো সব গেল, কিন্তু যদি জিতে যাস তাহলে মনে রাখিস এখনো পর্যন্ত খেলায় যা যা হেরেছিস তা তো ফেরত পাবি, সঙ্গে সেই অর্থের দ্বিগুণ টাকা আমি তোকে দেব। আমি নেশায় বুঁদ হওয়া লাল লাল চোখে চৌধুরী বাবু কথাটা বললেন। রাখাল কপাল মুছে গম্ভীর গলায় বলল, জমি আমি জুয়া খেলায় লাগাই না, ওই একটাই সম্বল। তবে আজ আমার কাছে একটা জিনিস আছে যা আমি সমস্ত জীবনের চেয়েও বেশি আগলে রেখেছি। আজ আমি সেটা দাওয়ায় বসাবো। চারপাশে নিস্তব্ধতা। কেউ প্রশ্ন না করলেও চোখে মুখে ছিল অস্পষ্ট কৌতূহল। মুখুজ্জে মশাই আস্তে করে বললেন, আমার স্ত্রী। আমি হেরে গেলে আমার স্ত্রীকে এক রাতের জন্য আপনার হাতে তুলে দেব। আমি জানি সব হারিয়েছি, আর যদি এই খেলায় জিততে পারি ফিরে পাবো আমার হারানো স্বপ্নগুলো, আর যদি না পারি তাহলে আমার জীবনের সমস্ত অর্থ, সমস্ত মর্যাদা, সমস্ত নৈতিকতা এক রাতের মধ্যে শেষ হয়ে যাবে। কিন্তু কিন্তু তবু আমি খেলবো। রাখাল বাবুর মনে কেমন একটা জেদ চেপে গেল। তার প্রতিদ্বন্দ্বী এক লোভে পোড়া লোক। চৌধুরী বাবু চোখ সরু করে বলল, মশাই, ভালো করে ভেবে দেখুন, এই খেলায় হতে পারে আপনি হেরে গেলেন, তাহলে কিন্তু কথার খেলাপ করলে চলবে না। জিতে যাওয়া ব্যক্তির হাতে আপনার কথা মতো আপনার স্ত্রীকে তুলে দিতে হবে আজকে রাতের জন্য। মুখুজ্জে মশাই স্থির গলায় মনে মনে নিজেকেই বললেন, আমি যদি হেরে যাই তবে দোষ শুধু আমার। নেশা, ব্যর্থতা, পুরুষত্বের অপমান সব একসঙ্গে জয় করতে গিয়ে হয়তো আমি আজ সর্বনাশ ডেকে এনেছি। কিন্তু জয় যদি পাই তবে তো আমি প্রমাণ করব আমি এখনো মুখার্জি আছি। ঘরের ছাউনিতে পড়ছিল টুপটাপ জল, ঝমঝমিয়ে নামা এক অশুভ জলের সঙ্গীত। তাস চলছিল দ্রুত। পানের রস, পচা গাঁজার ধোয়া আর ঘামে ভেজা চামড়ার গন্ধে ঘরটা ভর্তি। প্রত্যেকটি চাল যেন মারণাস্ত্র, প্রতিটি কার্ড মানে ভাগ্য। মুখুজ্জে মশাইয়ের হাত কাঁপছে। পাশের ছেলেটা দম বন্ধ করে বসে আছে। সে জানে বাবার চোখে কতটা উত্তাপ, কতটা অসহায়তা। তাস উঠল। এক একজন একে একে চাল খেলল। রাখাল মুখুজ্জে শেষের দিকেই খেললেন। ঘরের মধ্যে নিঃশব্দ চাপা শব্দ, কেবল কার্ড উল্টানোর আওয়াজ, আর বাইরে দূর থেকে বজ্রপাতের গর্জন। গা শিরশিরে করা এক প্রতীক্ষা। শেষ চাল,
রাখাল মুখার্জির হাত থেমে গেল। তিনি তাসটা উল্টালেন আর হেরে গেলেন। কেউ কিছু বলল না, শুধু ঘরের ভিতর হঠাৎ একটা অদ্ভুত নিস্তব্ধতা, যেন তাসের উপর কেউ মৃতের ছায়া ফেলে রেখেছে। চৌধুরী বাবুর চোখে তখন লালস আর চকচকে আলো। সে এগিয়ে গেল রাখাল মুখুজ্জের কাছে। কি মশাই, বলেছিলাম তো সাবধান করে। এবার কি আপনি নিজে নিয়ে আসবেন আপনার স্ত্রীকে, নাকি আমি যাব? তারপর স্বাভাবিক গলায় আবার বলল, তা শুনেছি আপনার ঘরণী নাকি অপূর্ব সুন্দরী। এক রাত্রির বদলে আপনি চিরকাল মনে রাখবেন আজকের রাতটা। চারপাশে আবার হেসে উঠল কেউ কেউ। শীতল বিষাক্ত শয়তানি হাসি। রাখালবাবু কিছু বললেন না। তার মাথা নিচু, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রু, তবু মুখে কোনো শব্দ নেই। বুকের ভিতরটা যেন চুরমার হয়ে গেলেও লোক লজ্জায়, অসহায়তায় এবং ব্যর্থতার সামনে সেই কান্নার শব্দ ঠোঁট ফুঁড়ে বেরোচ্ছে না। পাশে বসে থাকা ছোট্ট ছেলে বিবেক গুটিসুটি মেরে বাবার গায়ে মাথা টেকে বসে রইল। বাবার শরীর ঠান্ডা ঠান্ডা পাথরের মতো। রাখাল মুখার্জি জানতেন না এই রাতে তিনি শুধু অর্থ, সম্মান আর স্ত্রীর মর্যাদা হারাচ্ছেন না, এই রাতই রচনা করে দেবে এক নারকীয় প্রতিশোধের উপাখ্যান। এইটুকু কাহিনী বলার পর বিপ্রদাস বাবু চুপ করে গেলেন। সামনে বসে থাকা অজয় যেন দম ফেলতে ভুলে গেছিল। তার চোখের দৃষ্টিতে ছিল অন্ধকারের এক ধরনের আতঙ্ক আর গল্পের ভিতরে হারিয়ে যাওয়া স্তব্ধতা। সে ধীরে ধীরে জিজ্ঞাসা করল, তারপর কি হলো বিপ্রদাসবাবু? চৌধুরী কি রাখালবাবুর স্ত্রীকে ভোগ করলেন নাকি ছেড়ে দিলেন? বিপ্রদাস বাবুর চোখের কোণ এক নিঃশব্দ আগুনে জ্বলে উঠল। তিনি বললেন, জীবনে অনেক নেশা আছে অজয়, কিন্তু নারীর লোভ সেই পুরুষ মানুষের সবচেয়ে প্রাচীন, সবচেয়ে বিষাক্ত নেশা। ইতিহাস জানো? দ্রৌপদীকে নিয়ে শুরু হয়েছিল মহাযুদ্ধ, আর এক সীতার জন্য রামায়ণ রচিত হয়েছে। পুরুষের অহংকার আর লালসা এই দুইয়ের গর্ভে জন্ম নেয় নরক। চৌধুরীর হাতে ছিল সেই রাত, সে ক্ষমা করেনি। বৃষ্টি তখনও মাথা ফাটানো শব্দে আছড়ে পড়ছে ছাউনি টিনের ওপর। জলের ধারায় ঢেকে গেছে রাখাল মুখার্জি আর তার 12 বছরের ছেলে বিবেকানন্দ। তারা দাঁড়িয়ে আছে ঘরের বাইরের উঠোনে, দুজনে একসঙ্গে, অথচ বুকের ভেতর দুজনের কান্না আলাদা। বিবেক বাবার বুকে গা ঠেকিয়ে কাঁপছিল। রাখাল মুখুজ্জে তার ছেলের 2 কানে হাত চাপা দিয়ে ঠোঁট কামড়ে বসেছিলেন, যেন স্ত্রীর ঘর থেকে ভেসে আসা সেই আর্তচিৎকার, সেই বিভৎস ভাঙা অসহায় আর্তনাদ ছেলেটার ভিতর ঢোকে না পড়ে। ঘরের ভেতর চলছিল এক পাশবিক উল্লাস। নারীর দেহে শকুনের মতো থাবা বসিয়ে মত্ত ছিল চৌধুরী। সেই শব্দ, সেই চিৎকার যেন গোটা গ্রাম শুনতে পেলেও কেউ কিছু না শোনার ভান করত। চোখ বুজে রেখেও সেই শব্দ
রাখালের কানে কাঁটার মতো বিঁধছিল। সিঁথির সিঁদুর নিয়ে খেলছে এক পশু, আর বাইরে বৃষ্টির জলে মিশে যাচ্ছে রাখালের কান্না। অনেকক্ষণ পরে ঘরের কপাট খুলে গেল। বেরিয়ে এলো চৌধুরী, সাদা ধুতি গুটিয়ে উঠিয়ে রাখা, গায়ে গন্ধহীন এক পাঞ্জাবি, আর মুখে একটা ঘৃণ্য তৃপ্তির হাসি। চোখে মুখে জ্বলে উঠেছিল শয়তানি। সে রাখালের দিকে তাকিয়ে বলল, কে মুখুজ্জে মশাই, আপনার ঘরণী শরীরের গড়ন তো অসাধারণ। কোমরের নিচে একটা তিল আছে, কখনো দেখেছেন নাকি? ভালো করে খেয়াল করে। একটা ধিক্কার মাখা অট্টহাসি ছুটে বেরোলো তার ঠোঁট ফুঁড়ে। জল, মাটি, রাত সব যেন মিলেমিশে যায় একটা নারকীয় কৌতুকের মধ্যে। রাখাল কিছু বলে না। তার চোখ রক্তবর্ণ, ঠোঁট কামড়ে রক্ত ফেলছেন নিজেরই অজান্তে, তবু চুপচাপ দাঁড়িয়ে আছেন। বুকের ভেতর যেন হাজারটা কাঁটা। চৌধুরী একবার শেষবারের মতো তাকালো তার দিকে, তারপর গটগট করে পাশ কাটিয়ে চলে গেল। পেছনে রয়ে গেল রাখাল, পাথরের মতো দাঁড়িয়ে। ছেলেটা হঠাৎ দৌড়ে ঘরের দরজায় ধাক্কা মারে। মা 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 চিৎকার করে উঠল কিশোর গলা, অঝোর কান্না। রাখাল তখন ধীরে ধীরে দরজার দিকে এগোচ্ছেন। দরজার চৌকাঠ পেরিয়ে ঘরের মধ্যে পা রাখতেই তার চোখ ছানা বড়া হয়ে গেল। শাল গাছের কাঠের আড়ার সঙ্গে কাপড়ের আঁচলের ফাঁসে ঝুলছে তার স্ত্রী। একটা নীল সাদা শাড়ির আঁচল গলায় পেঁচানো, চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছে, মুখ বিকৃত, দেহ নিথর হয়ে থেমে গেছে। সিঁথির সিঁদুর লেপ্টে আছে মাথায়, এক বধূর সম্ভ্রমের শেষ চিহ্নটুকুও নেই। ঘরের কোণে পড়ে আছে ছেঁড়া ব্লাউজ, ভাঙা চুড়ি। ভূগর্ভ থেকে যেন একটা নিঃশব্দ চিৎকার বেরিয়ে আসছে। রাখাল বসে পড়লেন, চোখ স্থির, ঠোঁট কাঁপছে, কিন্তু শব্দ নেই। কান্না কোথায় গেছে জানেন না। তার সামনে ছোট্ট ছেলে তার মায়ের পায়ের কাছে বসে কাঁদছে। নেমে এসো মা, ও মা, নিচে নেমে এসো না মা। বাইরে বৃষ্টি পড়ছে, কিন্তু এই ঘরের ভিতর পৃথিবীটা যেন একেবারে থমকে গেছে। বিপ্রদাস বাবুর কণ্ঠ তখন নিস্তব্ধ, যেন কণ্ঠে শব্দ নেই, শুধুই শ্বাস। অজয়ের চোখ স্থির, এক দৃষ্টে তাকিয়ে রয়েছে সেই প্রৌঢ়ের মুখ পানে, যার দৃষ্টিতে তখন অতীতের ঘন কুয়াশা। অজয় ধীর কণ্ঠে বলল, ভীষণ দুঃখজনক ঘটনা, সত্যি খুব দুঃখজনক। কিন্তু আপনি যে বললেন পোড়া বউ, তো তার সঙ্গে তো এই ঘটনার কোনো সরাসরি সম্পর্ক তো খুঁজে পেলাম না। বিপ্রদাস বাবু এবার নিঃশব্দে হাসলেন, যেন সেই হাসির গভীরে লুকিয়ে আছে হাজার বছরের হাহাকার। বললেন, আগে পুরো ঘটনাটা শুনে নাও অজয়, তখনই বুঝতে পারবে পোড়া বউ আসলে কি। অজয় গম্ভীর হয়ে চুপচাপ বসে রইল, চোখে মুখে একরাশ প্রশ্ন আর কৌতূহল। স্ত্রীর সেই করুণ মৃত্যুর পর
রাখাল মুখার্জি একেবারে ভেঙে পড়েছিলেন চূর্ণ বিচূর্ণ কাঁচের মতো। তার প্রতিটি নিঃশ্বাসে ছিল অনুশোচনা, প্রতিটি স্বপ্নে ছিল এক নিষ্পাপ মুখের চিৎকার। ধীরে ধীরে শয্যাশায়ী হলেন তিনি। বিষাদ আর মানসিক ভাঙনে জর্জরিত হয়ে একেবারে বাজে অবস্থা। বছর ঘুরতে না ঘুরতে এক অজানা রোগ এসে গিলে খেল তার দেহ। মৃত্যুর আগেই হার মেনে গেল তার শরীর। তবে মৃত্যুর আগে শুধু একটাই কথা বলে গিয়েছিলেন, ভগবান, ছেলেটার খেয়াল রেখো। আমি তাকে কিছু দিতে পারিনি, কিন্তু ও যেন মানুষ হয়। সেই ছেলেটা, যার নাম ছিল বিবেকানন্দ, তখন মাত্র 13 বছর বয়স। তার চোখে তখনও জল জমত বৃষ্টির মতো। তবু বুকের ভেতর সে বুঝে গিয়েছিল পৃথিবীটা কতটা নির্মম। দিন বদলাতে থাকে, বছর গড়াতে থাকে। অজানা যুদ্ধের ময়দানে একা দাঁড়িয়ে দুনিয়াটাকে চেনা শুরু করে বিবেক। স্কুল পড়ুয়া বিবেক কখনো কৃষকের মাঠে দিন মজুরি করেছে, কখনো স্টেশনের হোটেলে বাসন মাজতে হয়েছে, কিন্তু সে থেমে থাকেনি। হারিয়ে যাওয়া পিতার সম্মান, মায়ের আত্মার আর্তনাদ, সব তাকে চালিয়ে নিয়ে গিয়েছিল সামনে। 15 বছর কেটে যায়। সেই দুর্বল কিশোর বিবেক এখন এক পরিপূর্ণ যুবক। গড়ন তাগড়া, চেহারায় আত্মবিশ্বাসের দীপ্তি। মেধা আর পরিশ্রমের জোরে সে হয়ে উঠেছে শহরের অন্যতম সফল ব্যবসায়ী। গ্রামের লোকে এখন আর তাকে ছোট করে দেখে না, বরং তার মুখের দিকে তাকিয়ে থাকে। একটা ভক্তি, শ্রদ্ধা আর ভয় থাকে সকলের মনে। তবে বিবেকানন্দ গ্রামে আর থাকতো না। নদীর ধারে শহরতলির কাছাকাছি একটা নিরিবিলি অঞ্চলে বিশাল পাকা দোতলা বাড়ি তৈরি করেছিলেন। বাগান ঘেরা, গেটের বাইরে নাম, ফলকে মোটা হরফে লেখা বিবেকানন্দ ম্যানশন। সমাজের চোখে তিনি এখন পাকা মানুষ, প্রতিষ্ঠিত পুরুষ। পাত্রীর অভাব হয়নি তার জীবনে। একের পর এক বিয়ের প্রস্তাব এসেছে, কিন্তু সে সব কিছুকে ফিরিয়ে দিয়েছে নীরবভাবে। কারণ তার হৃদয়ে গেঁথে ছিল একটি মুখ, একটি মেয়ের মুখ। একদিন কাজের সূত্রে যেতে হয়েছিল নীলরতনপুর নামে পাশের একটা গ্রামে। সেখানেই মেঘলার সঙ্গে দেখা। মেয়েটির নামের মতোই মুখখানা ছিল শান্ত আর স্নিগ্ধ, চোখে যেন জল রঙে আঁকা শীতলতা। কথায় ছিল সৌজন্য, আচরণে মাধুর্য, আর চলনে ছিল এমন এক স্নিগ্ধতা যা বিবেকানন্দ আগে কোনো নারীর মধ্যে খুঁজে পায়নি। তিনি ঠিক করলেন এবার আর পিছিয়ে নয়। প্রস্তাব পাঠানো হলো মেঘলার বাড়িতে। পাত্রকে দেখে মেয়ের পরিবারে খুশি তো নয়, আনন্দে অস্থির। এমন প্রতিষ্ঠিত পাত্র, এমন ঘর, এসব পাওয়া কি ভাগ্যের বিষয়? বিয়ের আয়োজন হলো গ্রামে ধুমধাম করে। পালকি করে বউ এলো, বাড়ির উঠোনে বাজলো শাঁখ, বেজে উঠল উলুধ্বনি। লক্ষ্মী এলো ঘরে। বিবেকানন্দের ঠোঁটে সেদিন হাসি ছিল। দীর্ঘ অনেক দিন পরে মনে শান্তির ছায়া। সবকিছুই তখন ঠিকঠাক ছিল। দুটি হৃদয় একে অপরের দিকে এগিয়ে আসছিল ধীরে ধীরে। জীবনের সেই চূড়ান্ত অপূর্ণতাটুকু যেন মিলিয়ে যাচ্ছিল এক মেয়ের কোমল উপস্থিতিতে। কিন্তু এই পর্যন্ত বলেই আবার থামলেন বিপ্রদাসবাবু। অজয়ের চোখে চশমার কাঁচ ভিজে উঠেছে নিঃশ্বাসে। সে ধীরে ধীরে বলল, তারপর কি হলো বিপ্রদাসবাবু?
বিপ্রদাস বাবুর ঠোঁটের কোণে একটা রহস্যময় কম্পন, চোখে যেন কালো ছায়া। তিনি কেবল বললেন, তারপরই তো শুরু হলো আসল খেলা। ঘরের এক কোণে জ্বলছিল একটি পুরনো হ্যারিকেন বাতি, আর তার একটু দূরে রূপার দণ্ডে বসানো 3টি মোমবাতি, যার দোলাচল চলছিল হাওয়ার ঝাপটায়। বাতাস যেন কোথাও থেকে আসছে না, অথচ ঘরের মধ্যে একটা শীতল শিরশিরে প্রবাহ ছড়িয়ে পড়ছে, যেন কোনো অশরীরী নিঃশ্বাস ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে অজয়কে। হঠাৎই ঘরের মোমবাতিগুলো একটার পর একটা নিভে যেতে লাগলো, আবার কিছুক্ষণ পরেই জ্বলে উঠল, যেন কেউ অদৃশ্য হাতে আলো আঁধারির খেলা খেলছে। হ্যারিকেনের আলোটাও হঠাৎ করে দপ করে উঠল একবার, আর ঠিক সেই মুহূর্তে সমস্ত ঘর ডুবে গেল এক ভয়াল অন্ধকারে। শুধু এক মুহূর্ত, কিন্তু সেই মুহূর্তেই যেন অজয়ের বুকটা কেঁপে উঠল ধড়াস করে। ঘাড়ের পেছনে একটা ঠান্ডা হাওয়ার শীতল স্পর্শ যেন হাড় পর্যন্ত জমে আসছে। সে চমকে ঘুরে তাকালো, পিছনের কাঠের দরজার ফাঁক দিয়ে আগের সেই লিকলিকে হাতটা আবার একবার দেখা গেল। এবার আর আঙুল নয়, যেন কারোর চোখ তার চোখের ভেতর গেঁথে বসেছে। আমার কিছু ঠিক লাগছে না এখানে, কাঁপা গলায় বলল অজয়। বিপ্রদাস বাবু শান্ত গলায় বললেন, ভয় পেও না, ও তোমার কোনো ক্ষতি করবে না। অজয় চমকে উঠল। ও ক্ষতি ও মানে ও মানে কে? আপনি জানেন কে আছে এখানে? আপনি কেমন করে এত নিশ্চিন্তে বলছেন এসব কথা? বিপ্রদাস বাবু একটা ধীর স্থির হাসি হেসে বললেন, সেটাই তো বলছি, শোনো এরপর কি হলো। সময় গড়িয়ে গেল প্রায় 1 মাস। এক সকালবেলায় মেঘলা এসে স্বামী বিবেকানন্দের পাশে বসল। জানালার ধারে বসে আকাশের দিকে চেয়েছিল বিবেক, চোখে চিন্তার রেখা। মেঘলা ধীরে ধীরে বলল, তুমি তো সব সময় ব্যস্ত থাকো জানি, কিন্তু বিয়ের পর 1 মাস হয়ে গেল আমরা এখনো আমার বাবার বাড়ি যাইনি। এই শনিবার আবার গৃহশান্তির যজ্ঞ আছে। আমাদের গ্রামের নিয়ম, বাড়ির কল্যাণের জন্য এই যজ্ঞ করে। তুমি কি যেতে পারবে আমাকে নিয়ে? বিবেকানন্দ একটু অবাক হয়ে তাকালো, তারপর অপ্রস্তুতভাবে মাথা নুইয়ে বলল, আসলে এত কাজের চাপে পড়ে আছি যে তোমার এই ছোট্ট আবদারটাও খেয়াল রাখতে পারিনি, সত্যি দুঃখিত। না না, এমন করে বলো না, আমি তো সবই বুঝি। যদি সময় পাও তাহলে বলো। নিশ্চয়ই, আগামীকাল সকালে আমরা রওনা দেব। তবে পরশু যজ্ঞের পরে আমি চাই তুমি আর তোমার বাবা আমার সঙ্গে দেশের বাড়ি একবার ঘুরে আসো। পরশু দিনের পরদিন তো আমার জন্মদিন, তাই না? তাই চাই এই বছরটা তোমাদের সঙ্গে কাটুক, আর আমার ওই পুরনো বাড়িতে। যদি তোমার মা বেঁচে থাকতেন তাকেও বলতাম। মেঘলা শুধু মাথা নাড়ল সম্মতিতে। মেঘলার পিতৃগৃহে পৌঁছতেই এক অভাবনীয় উষ্ণতায় তাদের গ্রহণ করা হলো। নতুন জামাইকে বরণ করতে ভুল করল না কেউ। পুকুর ধারে নারকেল ভাঙা, উঠোনে শঙ্খধ্বনি, হাতে হাতে নাড়ু, তেলে ভাজা আর পান সুপুরির আয়োজন। ঘর জুড়ে হাসি, আনন্দ, আত্মীয় স্বজনের ভিড়, যেন উৎসবের আবহ। কিন্তু কেউ জানতো না এই আনন্দময় মুহূর্তের পিছনে লুকিয়ে আছে
এক আশ্চর্য ভয়ঙ্কর ভবিষ্যৎ। সেই রাতে পুজোর সমস্ত কর্মব্যস্ততা মিটে গেছে। চাঁদের আলোয় ছাওয়া ছাদে বসে আছেন মেঘলার বাবা, হাতের কাপে ধোঁয়া ওঠা চা। হঠাৎ তার পাশে এসে দাঁড়ালো বিবেকানন্দ। তা তুমি এই রাতে? একটু কথা ছিল, এখন কি উপযুক্ত সময়? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, এসো এসো, বসো বসো। একটা ছোট অনুরোধ ছিল। আগামীকাল আমার জন্মদিন। আমি চাই আপনি আর মেঘলা দুজনেই আমার সঙ্গে আমার দেশের বাড়িতে ঘুরে আসুন। এটা আমার খুব ইচ্ছে, যদি কিছু আপত্তি না থাকে। মেঘলার বাবা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ঠিক আছে, সন্ধ্যের দিকে বেরোবো আমরা। দিনের বেলায় একটু কাজ আছে, কিন্তু তোমার কথাও তো ফেলতে পারি না। তারপর দুজনেই ছাদের সেই শীতল বাতাসে চুপ করে বসে রইল। রাতের আকাশ তখন কুয়াশায় ঢাকা পড়ছে ধীরে ধীরে, যেমন করে অজানার কুয়াশা ঢেকে দেয় সব চেনা দৃশ্যকে। ঘরে যেন সময় নিজেকে আটকে রেখেছিল। আলো নিভে যাওয়া সেই নিঃশব্দ মুহূর্তে অজয় হঠাৎ বলে উঠল, আপনি কোন ঘটনাকে কোথায় নিয়ে যাচ্ছেন বুঝতেই তো পারছি না। আপনি আসল কথাটা বলছেন না, খামোকা হেয়ালি করছেন যে। তার চোখে তখনও আতঙ্ক, কণ্ঠে কৌতূহলের ধৈর্যচ্যুতি। বিপ্রদাস বাবু হালকা হাসলেন। নিশ্চয়ই বলবো, তোমাকে বলার জন্যই তো ডেকেছি। কতদিন মানুষের সঙ্গে কথা বলি না, এই ঘটনাগুলো জমে থাকে বুকের মধ্যে। বলার ইচ্ছে হয়, কিন্তু শোনে কে? তারপর খানিক থেমে বললেন, শোনো তবে। পরদিন বিকেল, সূর্য তখন পশ্চিম আকাশে গড়িয়ে পড়ছে। আলো পড়ছে পাতা ঝরা বনপথে লাল কাঁচের মতো। দুটো পালকি এগিয়ে চলেছে সরু কাঁচা পথ ধরে, একটি মেঘলার জন্য, আরেকটি তার বাবার জন্য। সামনে পিছনে কয়েকজন বাহক। বিবেকানন্দ নিজে একটি ঘোড়ায় চেপে দলটির নেতৃত্বে রয়েছে। আজকাল গরুর গাড়ির যুগ কাটছে বটে, কিন্তু গ্রাম বাংলার নির্জন পথের কিছু অংশ এখনো কাঁদা আর বাঁশ ঝাড়ের ছাওয়া, যেখানে গরুর গাড়ি চলে না। সেই জন্যেই এই ব্যবস্থাপত্র। মাইলের পর মাইল পেরিয়ে তারা পার হলো ঘন জঙ্গল, বিস্তীর্ণ ক্ষেত, ছোট ছোট পাড়ায় গা ঘেঁষা পুকুর আর ধান ক্ষেত। অন্ধকার গাঢ় হয়ে এলে অবশেষে সামনে দেখা দিল সেই বাড়ি, জরাজীর্ণ ধ্বংসস্তূপে রূপান্তরিত, তবুও মাথা তুলে দাঁড়িয়ে থাকা এক টুকরো অতীত। ইটের দেওয়াল ধুয়ে গেছে, চালার কিছু অংশ দেবে গেছে, উঠোনে আগাছা জন্মেছে। তবু বাড়ির ভেতরের কয়েকটি ঘর, যেখানে অতিথিদের জন্য আলো ও খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে, সেগুলি পরিপাটি, যেন পুরনো সবেও এক টুকরো প্রসাধনের চেষ্টা। পালকিটা থামল। মেঘলা ও তার পিতা নেমে এলেন। মেঘলা বলল, বাবা দেখেছো কি অবস্থা হয়ে আছে বাড়িটার? বাড়িতে না থাকলে এমনটাই হয়। বিবেকানন্দ একটু হেসে বলল, সময় করে আর আসা হয় না, তবে ঠিকঠাক করব। মেঘলার পিতা আশ্চর্য দৃষ্টিতে চারপাশে তাকালেন। জায়গাটা কেমন যেন চেনা চেনা লাগছে। কবে যেন এসেছিল আগেও, কিন্তু মনে পড়ছে না। কেমন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। বিবেকানন্দ তার হাতে হাত রাখল। কি হয়েছে? চেনা চেনা লাগছে? হয়তো কোনো সময় এসেছিলেন। আচ্ছা ছাড়ুন, আসুন একটু বিশ্রাম নিন।
ভদ্রলোক বেশ অবাক হলেন। বিবেকানন্দ তার মনের কথা জানল কিভাবে? ওদিকে পালকির দল ঝটপট মালপত্র নামিয়ে দিয়ে বিবেকানন্দের নির্দেশ মতো বিদায় নিল। তিনজনেই বাড়ির ভেতরে ঢুকলেন। আর ভেতরে প্রবেশ করতেই প্রথমে চোখে পড়ে বাঁদিকে একটি দীর্ঘ বারান্দা, যার মেঝেতে জমে আছে বালি, শুকনো পাতা, প্রাচীন ছাদের ফোঁটা জলের দাগ। ডান দিকে একটি ঘর, যেখানে চাদর দেওয়া খাট, পাশে কাঠের টেবিলে রাখা তামার কলসিতে জল আর বিভিন্ন কাঁচের পাত্রে ফলমূল। ঘরের কোণে কোণে ঝোলানো হ্যারিকেন থেকে ঝিমঝিমে আলো পড়ছে। বাড়ির ওই অংশটুকু দেখলে মনে হয় কোনো অতিথির জন্য বড় যত্নে সাজানো হয়েছে, অর্ধেক মরার মতো এই ভাঙা কাঠামোর ভেতরে। মেঘলার পিতা ভিতরের দিকে পা বাড়াতে গিয়েও হঠাৎ থেমে গেলেন। চোখ থমকে রইল ঘরের এক পাশের দেয়ালে ঝোলানো একটি ফটো ফ্রেমে। সেই ছবিটিতে ছিল একটি স্ত্রীলোকের মুখ। চোখ দুটি যেন চিৎকার করে কিছু বলতে চাইছে, মুখে বিষাদের হাসি। আর ঠিক তার পাশে দাঁড়ানো একটি পুরুষ, গম্ভীর, যেন চিরকালের রাগ চেপে বসে আছে মুখে। ভদ্রলোক ধীরে ধীরে সেই ছবির দিকে এগিয়ে গেলেন। তার কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম পড়তে লাগলো, চোখ বড় হয়ে গেল। তারপর কাঁপা গলায় বলে উঠলেন, কারা এরা? এটা 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 কার বাড়ি? মেঘলা কাছে এসে জিজ্ঞেস করল, বাবা, কি হয়েছে? তিনি যেন উত্তর দিতে পারলেন না। চিৎকার করে বললেন, সত্যি করে বলো, তুমি আমাকে কেন এনেছো এখানে? কেন? মুহূর্তের মধ্যে পুরো ঘরটা থমকে গেল, যেন কোনো দৃশ্যপট অদৃশ্য হাত দিয়ে আচমকা ছিঁড়ে ফেলা হলো। হঠাৎই ভদ্রলোক ছুটে এলেন বিবেকানন্দের দিকে, চোখে আগুন, গলায় ক্রোধ, বারবার জিজ্ঞাসা করছে, পায়ে বিদ্যুতের বেগ। আর ঠিক সেই মুহূর্তে পেছন থেকে ভেসে এলো একটা চাপা শব্দ। ভদ্রলোকের মাথায় একটি জোরালো আঘাত, তার সঙ্গে সঙ্গে তার চোখে নেমে এলো ঘোর অন্ধকার। দেহটা ছিটকে পড়ল মেঝের ওপর। মেঘলা চিৎকার করে উঠল, এটা তুমি কি করলে বিবেক? তোমার লোকেরা! কিন্তু কথা শেষ হবার আগে মেঘলার মাথার পিছনে ছায়ার মতো ছুটে এলো আরো একটি শক্তিশালী আঘাত। সে যেন মুহূর্তের মধ্যে চোখ খুলে তলিয়ে গেল এক নিরন্তর অন্ধকারে। তার শরীর পড়ল বাবার শরীরের পাশে, নিঃশব্দে, মোমবাতির শিখায় কাঁপতে থাকা আলোতে। দেওয়ালে ফটো ফ্রেমে থাকা মহিলা এবং পুরুষ উভয়ের ঠোঁটেই যেন তখন একটা গা ছমছমে বিকৃত হাসি, যেন জীবন্ত হয়ে উঠেছে ছবিগুলো। ভোরের আলোর পূর্বে যে অন্ধকার ঘন, সেই অন্ধকারেই ধীরে ধীরে ফিরে এলো চেতনা। ঘুম নয়, সংজ্ঞাহীনতা থেকে ফিরে আসা এক দুঃস্বপ্নের মধ্যেই যেন আটকে ছিল মেঘলার বাবা। মাথাটা ঝিমঝিম করছে, ঠোঁট শুকিয়ে কাঠ। চেতন আর অবচেতনের মধ্যবর্তী সেই ধোঁয়াটে সীমান্তে হালকা আলোয় চোখ খুলতেই দেখলেন নিজেকে বাঁধা অবস্থায় একটি পুরনো কাঠের চেয়ারে বসে আছে, হাত পা শক্ত রশিতে বাঁধা। পাশে তার মেয়ে মেঘলা, তাকেও একইভাবে গুঁজে রাখা হয়েছে স্থির এক নিঃশব্দ মৃত্যুর পাশে। আশেপাশে নেই কোনো আসবাব, নেই জানালার পানে মুখ তুলে চাওয়ার অবকাশ, শুধু মাঝখানে একটা হ্যারিকেন, যার আলো কখনো দপ করে বাড়ে আবার কমে আসে। মাথাটা ভার হয়ে আছে, যেন শত বছর ধরে কোনো বোঝা বইছিলেন।
কিছু বলতে গিয়েও গলায় উঠে এলো শুধু ফিস ফিস শব্দ। আর ঠিক তখনই খুলে গেল দরজাটা। কর্মর শব্দ তুলে একটি ছায়ামূর্তি ঘরে প্রবেশ করল। মুখ হ্যারিকেনের সামনে এলেই পরিষ্কার হলো অভয়ব, বিবেকানন্দ। সে চুপচাপ একটা চেয়ারে বসল, এক হাত হাঁটুতে রাখা, অন্য হাতে মুখের কাছে একটি দেশলাই কাঠি ঘোরাতে ঘোরাতে চেয়ে রইল মেঘলার বাবার চোখে। মেঘলার বাবা ব্যথা আর বিস্ময়ের ভেতর থেকে ফিসফিসিয়ে বললেন, কেন কেন তুমি আমাদের সঙ্গে এমন করছো? আমরা কি করেছি তোমার? ঠোঁটে সেই নিষ্ঠুর প্রশান্তির রেখা, যেটা একটানা দুঃখ পেরিয়ে আসা একজন মানুষেরই মুখে আসে। তার কণ্ঠ শীতল। সব বলবো, একটু ধৈর্য ধরুন। মনে পড়ে সেই বর্ষার রাতটার কথা, যখন আপনি এক অসহায় মানুষের শেষ আশাটুকু কেড়ে নিয়েছিলেন। ভদ্রলোক থেমে গেলেন। তার শরীরের পেশি টানতে শুরু করেছে, ঠোঁট কাঁপছে। বিবেক ধীরে ধীরে মাথা ঝাঁকালো। আপনি চিনতে পারছেন না আমাকে? আমি সেই ছোট্ট ছেলেটা যে সেদিন তার বাবার সঙ্গে গিয়েছিল সেই অভিশপ্ত রাতে। ঠাকুর দেখতে দেখতে আমার বাবা আপনাদের আড্ডায় প্রবেশ করেছিল। তখন আপনারা আমার বাবাকে প্রলুব্ধ করেছিলেন শেষ খেলার আশ্বাসে। তার সমস্ত টাকা, স্বর্ণালঙ্কার সব বাজি রেখে আপনি বলেছিলেন, জিতলে সব ফিরিয়ে দেব, দ্বিগুণ ফেরত পাবি। কিন্তু সেটা ছিল একটা ফাঁদ। ভদ্রলোক কাঁপা কণ্ঠে বললেন, আমি 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 একা ছিলাম না, পাশে বসেছিল নরহরি। সবকিছু ওই সাজিয়েছিল। থামুন। অন্যায় যে করে আর অন্যায় যে চুপচাপ দাঁড়িয়ে দেখে, দুজনেই সমান অপরাধী। আপনার চুপ করে থাকা মানে আপনি সমানভাবে দোষী। আপনি চোখের সামনে আমার মাকে সম্মান নষ্ট করলেন। আপনাদের শৌখিন শিকার, এর জন্য আমার বাবাকে হারাতে হলো তার স্ত্রীকে। আর আমি দরজার বাইরে দাঁড়িয়ে এক শিশুর চোখে দেখলাম সেই নারকীয়তা। আপনারা মানুষ না অসুর? আমার মা আত্মহত্যা করলেন, বাবাকে হারালাম ধীরে ধীরে। বিছানায় পচে মরলেন তিনি অনুশোচনায়। আর আমি সেই দিন প্রতিজ্ঞা করেছিলাম, একদিন আমি আপনার চোখের সামনে আপনার অমূল্য জিনিসটাকে কেড়ে নেব, আর তারপর আপনাকেও বোঝাবো কেমন লাগে নিজের মানুষকে, নিজেকে হারাতে। ঘরের আলো তখনও নিস্তেজ। হ্যারিকেনের কাঁচে জমেছে ঘাম। মেঘলা মুখ তুলে বাবার দিকে তাকালো। তার চোখে ঘৃণা। তার বাবা চোখ নামিয়ে বলল, আমাকে ক্ষমা করে দাও। আমি জানতাম না, বুঝতে পারিনি, ভুল করেছি। ক্ষমা? সেদিন কি আপনি ক্ষমা করেছিলেন আমাদের? আমার মাকে কি ফিরিয়ে দিয়েছিলেন? বিবেক উঠে দাঁড়ালো, বেরিয়ে গেল ঘরের বাইরে। কিছুক্ষণ পর হাতে নিয়ে এলো একটা বড় পাত্র। তার ভেতরে ছিল এক ধরনের দাহ্য তরল। ধীরে ধীরে সেই তরল ছিটিয়ে দিল ঘরের কোণে কোণে। রশির কাছেও, কাষ্ঠ দেওয়ালে, কাঠের চেয়ারে। আর গন্ধেই বোঝা গেল ওটা কেরোসিন। সে বলল, আজ এই বাড়িতেই শেষ রাত কাটান, এই পাপের বাড়িতে, আপনার মেয়েকে নিয়ে। আপনার প্রায়শ্চিত্ত পূর্ণ করুন। আপনি বুঝুন নিজের রক্তের চিৎকার কতটা অসহায় হতে পারে। না না, দয়া করো, দয়া করো। দয়া? আমার বাবাও অনেক কেঁদেছিল, অনেক বলেছিল। আপনি শুনেছিলেন? তারপর সে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। হাতের দেশলাইটি ঘোরাতে ঘোরাতে চেয়ে রইল ঘরের ভেতরে। হ্যারিকেনের আলোটা তখন নিঃশেষ হতে চলেছে। নিঃশব্দ, নিঃসঙ্গ,
ঘরের চারপাশে নিস্তব্ধতা যেন আগুন লাগার পূর্ব মুহূর্তে শ্বাস নিচ্ছিল। মনে পড়ে সেদিন খেলায় আপনি কিভাবে আমার বাবার সঙ্গে জোচ্চুরি করেছিলেন। ওই আপনার পেছনে বসে থাকা লোকটার হাতে একটা তাস ছিল, আপনি লুকিয়ে আপনার হাতের তাসটা অদল বদল করে নিয়েছিলেন। ভেবেছেন আমি দেখিনি? আমি দেখেছি, আমার বাবা না দেখতে পারে, আমি দেখেছি, কিন্তু কিছু বলতে পারিনি। বাঁধা অবস্থায় কষ্টে মুখ তুলল মেঘলা। গলার স্বর ভেঙে গেছে, শরীর কাঁপছে যন্ত্রণায়, চোখ দুটো লালচে। তবু এক অদ্ভুত স্থিরতা নিয়ে এসে চাইল তার স্বামীর চোখে। আগুন জ্বালিয়ে দাও বিবেক, আমি আর সহ্য করতে পারছি না। এরকম পিতার কন্যা পরিচয় আমি আর বাঁচতে চাই না। সেই কণ্ঠে হাহাকার ছিল না, ছিল অভিমানের অগ্নিঝরা ছায়া। বিবেকানন্দ থেমে গেল, গলায় আটকে গেল অজস্র বাক্য। মুখটা ঘুরিয়ে নিল, কিন্তু পারল না। চোখের কোণে জমে থাকা কান্না ততক্ষণে গড়িয়ে পড়ছে গালের উপত্যকায়। তার কণ্ঠ ভাঙা ভাঙা। আমায় ক্ষমা করো মেঘলা। তোমাকে কাছে রেখে সারা জীবন ভালোবাসা দেওয়ার থেকেও এই প্রতিশোধ আমার কাছে বড় হয়ে উঠেছিল। আমি ভালোবেসে হারিয়েছি, বিশ্বাস করে পুড়েছি। তবে যদি আগামী জন্ম বলে কিছু থাকে, তুমি আমার হয়ে ফিরে এসো আবার। এ জন্মে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে কোনো পথ আর ফেরার নেই। একটা দীর্ঘ শ্বাস ফেলে বিবেক দেশলাই কাঠিটা জ্বালালো। সেই ক্ষীণ শিখা যখন জল জল করে উঠল, তার চোখে তখন শুধুই ফেলে আসা দিনের বিভীষিকা, আর সামনে দাউ দাউ করে জ্বলে উঠতে থাকা এক নিষ্ঠুর পরিণতির পূর্বাভাস। সে কাঠিটা ছুঁড়ে দিল ঘরের ভেতর। মুহূর্তেই কেরোসিন ছোপানো দেওয়ালগুলো থেকে আগুন ছুটে উঠল সাপের ফোনার মতো। হ্যারিকেন ফেটে পড়ল, ছিটকে গেল শিখা। চিৎকার, সেই করুণ আর্তনাদ। একে একে সবকিছু গ্রাস করলো আগুন। ঘরের বাইরে এসে দাঁড়ালো বিবেকানন্দ। চোখ মুছল বারবার। পেছনে শোনা যাচ্ছে মেঘলার বাবার গলা। ভস্ম হওয়ার আগ মুহূর্তে চিৎকার করে যন্ত্রণার গান গাইছে সে। মেঘলার চিৎকার ধীরে ধীরে মিশে যাচ্ছে জ্বলন্ত কাঠের চিরচির আওয়াজে। আকাশের দিকে তাকালো বিবেক, যেন প্রকৃতি বলছে শেষ হলো। অজয়ের শরীর যেন জমে গিয়েছে, গলার কণ্ঠ শুকিয়ে এসেছে। ফিসফিসিয়ে বলল, তাহলে সেই পড়াবো মানে মেঘলা, সে তো এই বাড়িতেই আজও ঘুরে বেড়ায়। হ্যাঁ? বিপ্রদাস বাবু মাথা ঝাঁকিয়ে বললেন, হ্যাঁ, আগুন শুধু দেহ পোড়ায়, আত্মা নয়। যে আত্মা শেষ মুহূর্তে ভালোবাসার বলিতে নিজেকে উৎসর্গ করে, সে মাটি ছাড়ে না, জানো তো? অজয় চুপচাপ তাকিয়ে রইল। কল্পনার অতীত এমন কাহিনীর পরেও যেন সে বিশ্বাস করতে পারছে না। হঠাৎই বলল, তাহলে মেঘলার বাবা, তার আত্মাও তো? বিপ্রদাস বাবু কিছু বললেন না, মুখটা একবার নিচু করলেন। তারপর ধীরে ধীরে মুখ তুলে একটা ভয়ানক হাসি হাসলেন। অদ্ভুত, অমানবিক সেই হাসি। তোমার সামনে দাঁড়িয়ে আছে যে, সে আমি তো মেঘলার বাবা, বিপ্রদাস রায়চৌধুরী। তারপর হঠাৎ করে এক অট্ট হাসি, কেঁপে উঠল ঘর। ছাদের ধুলো ঝরে পড়তে লাগলো।
হ্যারিকেন নিভে গেল। না 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 না, এটা হতে পারে না, না এটা হতে পারে না। সে উঠে দাঁড়ালো, তারপর দুপা পিছিয়ে গেল। দরজার কপাট খুলে মৃত্যুর কাঁপন নিয়ে দৌড় দিল সে, আতঙ্কিত আর উন্মাদের মতো। বুকটা ধরফর করছে, বাতাস ঢুকছে ফুসফুসে দাহ নিয়ে। একসময় দূরে দেখা গেল ফাঁকা একটা রেল স্টেশন। কোনো গাড়ি নেই, কোনো কোলাহল নেই, শুধু এক দৃষ্টে চেয়ে থাকা প্ল্যাটফর্ম। অজয় ছুটে এসে ধপ করে বসে পড়ল একটা ছাউনির নিচে। তার চোখের সামনে দপ করে অন্ধকার নেমে এলো। চোখটা বন্ধ হলো। অজ্ঞান হয়ে ঢলে পড়ল অজয়। শুনলেন মুখুজ্জে গিন্নি। আমাদের আজকের নিবেদনের এই বিশেষ গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, আজও গল্পের মধ্যে থেকে থাকছে একটি বিশেষ প্রশ্ন। যদি আপনি মনোযোগ সহকারে গল্পটি শুনে থাকেন তাহলে বলুন তো, যে খেলায় বিবেকানন্দের বাবা মুখুজ্জে মশাই হেরে গিয়েছিলেন সেই খেলাটির নাম কি ছিল? প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই আপনার নামের সঙ্গে মেনশন করে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন একবার ঝটপট দেখে নেওয়া যাক আমাদের গত এপিসোডে কারা কারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। কমেন্ট করা কয়েকটি নামের মধ্যে থেকে বাছাই করা কয়েকটি নাম আমি ঘোষণা করছি। সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন সাগর খান, আবু বকর মোল্লা, শুভঙ্কর বিশ্বাস, শেখ সাহারুল, বুবাই সর্দার, জীবন রায়, আরবাজ, গোপীনাথ, ছোটন, ঈশান দিতা, রূপম জানা, প্রদীপ, আব্দুল কালাম, গণেশ দাস, মিঠু দাস এবং রিয়া দাস, উজ্জ্বল বৈদ্য, কবিতা দাস, রনিত দাস, মৌসুমী মান্না, অনিক মান্না, প্রশান্ত বেরা, মল্লিকা বারিক, বনশ্রী মুখার্জি, শঙ্কর মণ্ডল, মিন্টু মণ্ডল, মহিবুল শেখ, রাকিবুল মোল্লা এবং শুভঙ্কর ঘড়ুই। এছাড়াও আরও অনেকে কমেন্ট করেছেন, কিন্তু সকলের নাম একসঙ্গে ঘোষণা করা সম্ভব নয়, কারণ এতে গল্পটি আরও লেন্দি হবে। তাই আপনারা অনুগ্রহ করে আপসেট হবেন না। আশা করছি আপনাদের নাম আবার আগামী গল্পে ঘোষণা করা হবে। যারা যারা কমেন্ট করেছেন তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলি নিয়মিত শুনে গল্পে থাকা প্রশ্নের সঠিক উত্তর কমেন্টে লেখার জন্য। দেখা হবে খুব শীঘ্রই আবার অন্য কোনো এপিসোডে আরেকটি টান টান উত্তেজনায় পরিপূর্ণ গ্রাম বাংলার ভূতের গল্পের সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।